হাই, আমি অরিন্দম ব্যানার্জি। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অরিন্দম ব্যানার্জি এ কমন ম্যান উইথ ডিফারেন্ট আইডিয়াস। এই ভিডিওগুলোর মাধ্যমে আমি নর্মালি 3টে জিনিস চেষ্টা করছি। আপনারা আমায় দেখছেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন এবং শেয়ার মার্কেট সংক্রান্ত কথাই আমি বলছি। যদিও আমি আগে আমার যখন ইউটিউব চ্যানেল ছিল তখন আমি শেয়ার মার্কেটের বাইরেও অনেক বিষয় নিয়ে আলোচনা করতাম। কিন্তু এই মুহূর্তে যেহেতু শেয়ার মার্কেট নিয়েই কথা বলছি, আপনারা আমায় দেখতে পাচ্ছেন, আমি আপনাদের দেখতে পাচ্ছি না। যারা যারা ইউটিউব থেকে আমার কাছে পড়তে এসছে তাদের সঙ্গে তো আমার ইন্টারাকশান হয়েছে। কিন্তু তারপরে যেটা হচ্ছে যে ইউটিউব চ্যানেলের নিচে কয়েকটা লাইন আপনারা কেউ লিখছেন বা লিখে দিচ্ছেন, বা যারা যা কিছু আলোচনা করছেন তার মাধ্যমে আপনারা আমায় দেখতে পাচ্ছেন। আমার কথাবার্তার মাধ্যমে বোঝার চেষ্টা করছেন আমি কিরম মানুষ, বা আমার কাছে যারা পড়তে এসছেন তারা তো বুঝতেই পেরেছেন। আর কিন্তু যোগাযোগের কোনো মাধ্যম নেই, এবং যেহেতু আমি ফোনে যোগাযোগ করি না, তাহলে এই ভিডিওগুলোর মাধ্যমে আমায় শেখানোর চেষ্টা করতে হচ্ছে। আমি শেখাচ্ছি। এই শেখানোর মধ্যে 4টে জিনিস আছে: অ্যানালিসিস, স্ট্র্যাটেজি, মানি ম্যানেজমেন্ট অ্যান্ড সাইকোলজি। আমি আবার বলছি, যে যাই বলুক, যে বিশ্বাস নিয়েই থাকুক, আর আপনারা যে যেটাই ভেবে থাকুন, স্টক মার্কেটে সবার আগে দরকার নিজের সাইকোলজিকে ঠিক করার। তার একটা কারণ, এখানে আমরাই আমাদের শত্রু হতে পারি। স্টক মার্কেটে ওই মেশিনটার ভেতরে বা মার্কেটে আমাদের কোনো শত্রু বসে নেই। এই টোটাল জিনিসটা আমাদের সাইকোলজিক্যাল কন্ডিশনের ওপরে দাঁড়িয়ে তৈরি হয়েছে। যদি কোনো স্টক মার্কেটের কোনো দেশে 51% নর্মাল লোক প্রফিট করতে শুরু করে, আমার মনে হয় স্টক মার্কেট বন্ধ হয়ে যাবে। যে যত বড় উন্নতশীল দেশ, উন্নয়নশীল দেশ, যাদের যেখানে স্টক মার্কেট আছে, এবং যারা যারা স্টক মার্কেটের মাধ্যমে সেই সব দেশের উন্নতির ইন্ডিকেশন নির্দিষ্ট করেন, সেই সব দেশের ক্ষেত্রেও কিন্তু ইনভেস্টর, প্রফিটেবল ট্রেডার সব মিলিয়ে পার্সেন্টেজটা খুব একটা বেশি নয়। তবে এটুকুনি মনে রাখবেন, আমাদের দেশের সর্বভারতীয় পরীক্ষাগুলি বা ডাক্তার বা ইঞ্জিনিয়ারিংয়ের যে পরীক্ষাগুলি আছে, ইউপিএসসি বা রাজ্যেরও যে পরীক্ষাগুলো হয়, সেই পরীক্ষাতেও কিন্তু পাসের পার্সেন্টেজ বিশাল কিছু নয়। তাহলে তাও যদি মানুষ পরীক্ষা দেয়, নিজের ফিউচার তৈরি করার জন্য বিভিন্ন কোর্সে ভর্তি হয়, ডাক্তার হওয়ার চেষ্টা করেন, ইঞ্জিনিয়ার হওয়ার চেষ্টা করেন, আমি ট্রেডার হওয়ার চেষ্টা করার কথা বলছি না, তবে এটাও একটা ফিল্ড। এই ফিল্ডে চেষ্টা করতে গেলে একটু বুঝে শুনে করাই ভালো। আর কিছু অবভিয়াসলি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজাররা আছেন, তারা আরও অনেক ভালো বুদ্ধি দিতে পারবেন। আমি আমার মতো একটা চ্যানেল খুলে আমার মতো চেষ্টা করছি। অবশ্যই আমার কাছে যারা পড়তে আসেন তাদের সঙ্গে মানে খোলামেলা কথা বলতে পারি। ইউটিউবে বলতে গিয়ে অনেক অসুবিধা হয়, যে আমাদের ছাত্রর অফিসে আমি যখন ভিডিওগুলো করতাম, এটা আমি নিজের ঘরে বসেই করছি শেষ 2-3 দিন ধরে। তারা আমাকে ইশারায় বুঝিয়ে দিত যে আমি কি বলতে পারি, কি বলতে পারি না। অবভিয়াসলি আমি নিয়ম জানি, আমি জানি কি বলতে পারি বা কি বলতে পারি না। কিন্তু যখন আমি লাইভ এখানে নেই ঠিক কথা, কিন্তু যখন আমরা ভিডিও করছি, আপনারা দেখবেন আমার ভিডিও এডিটেড নয়, আমি কন্টিনিউয়াস এবং স্পন্টিনিয়াস কথা বলায় বিশ্বাস করি। আমি যেটা এত বছর ধরে বুঝেছি, শিখেছি, সেটা বলার চেষ্টা করি। এর মাধ্যমে আমি দেখেছি কিছু কাজে লাগে। এবার ট্রেডিং আর ইনভেস্টিংয়ের মধ্যে মূলত ফান্ডামেন্টাল তফাৎ যাই থাকুক, একটা কথা মনে রাখবেন, আপনার নিজের প্রতি যদি আত্মবিশ্বাস না থাকে, যে কাজটা আপনি করছেন সেই কাজটা যদি আপনার আত্মবিশ্বাস না থাকে, তাহলে কিন্তু সেই কাজটা করা যায় না। তাই আমি কতটা বুঝি, কতটা জানি, এবং সবসময় আমি কি করেছি, আমি কি বুঝেছি, এই জিনিসটা আমার ভিডিওর মাধ্যমে হয়তো আপনাদের দেখতে পাচ্ছেন। সব ধরনের মানুষই আছে। অনেকের মনে হতে পারে এই ধরনের কেন বলছি। দিস ইজ মাই কনফিডেন্স। আমি একটা কাজ দীর্ঘদিন ধরে করে এসেছি, এবং তার থেকে আমি কিছু এই কাজটার জন্য রুলস অ্যান্ড রেগুলেশন তৈরি করেছি। এই কাজটা করে এইভাবে কিন্তু শেয়ার মার্কেটে কিছুটা হলেও উন্নতি করা সম্ভব, সেইটারই আমি চেষ্টা করছি। আর অবভিয়াসলি যে জিনিসটা বলতে আমি যদি তোতলাতে শুরু করি, আমি যদি কনফিডেন্সের সঙ্গে কথাটা না বলতে পারি, যারা আমার ছাত্রছাত্রী তারাই বা কী করে শিখবে, আর যারা আমার ভিডিওর মাধ্যমে কিছু শেখার চেষ্টা করছেন তারাই বা কী করে শিখবেন। আমি জানি প্রত্যেকের ইম্পর্টেন্ট টাইম, আই নো দ্যাট, এবং আমারও মূল্যবান সময় আছে। এবং সেই মূল্যবান সময় দুটোর মাধ্যমে যদি আমরা আমাদের জীবনের কিছু এগিয়ে যেতে পারি, কিছুটা কারো আর্থিক ক্ষেত্রে, আমি কিছুটা মানসিকভাবে, তার একটা কারণ আমি শেখানোর চেষ্টা করছি। একটাই উদ্দেশ্য, একদম অনির্দিষ্ট কোনো পথে ঝাঁপিয়ে না পড়ে একটু যদি কিছু শেখা যায় তার চেষ্টা করা। অবশ্যই স্টক মার্কেটে ইনভেস্ট করলে প্রফিট হয়, কিন্তু সবার আগে আপনাকে মনে রাখতে হবে যে পদ্ধতিটা কী। তাহলে আমার এই টোটাল ভিডিওগুলোতে আমার ছাত্রছাত্রী যেগুলো বলে যে স্যার এরকম কমেন্ট কিছু হয়েছে বা এই হয়েছে, সেই প্রশ্নগুলোর আমি উত্তর দিই। কিছু আমি যাদের সঙ্গে ওঠা বসা করছি, আমার ভিডিও দেখেছেন, আমার লোকাল যারা
ছেলেমেয়েরা আছেন, অনেক দাদা দিদি বন্ধু বান্ধব সবাই আছে, তারা আমায় কিছু জিজ্ঞেস করে, আমি বলি ভিডিওর মাধ্যমেই জানতে পারবে। তাই এই ভিডিওটায় সবসময় তিনটে জিনিস কভার হয়: একটা পড়ানোর চেষ্টা, একটা প্র্যাকটিক্যাল কিছু উদাহরণ, আমার কিছু অভিজ্ঞতার মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, এবং প্রশ্ন এবং উত্তর। তাই সবটা মিলিয়ে 10, 15, 12 মিনিট, 15 মিনিট, 20 মিনিট এই তো ভিডিও করার আমার ইচ্ছে থাকে, এবং তার বেশি তো হলে দেখতে লোকে বোর হয়ে যাবে। তবে আমি এটা মনে করি যে যদি আপনারা মনে হয় ভিডিও দেখতে বোর লাগছে বা আর এই কথাগুলো শোনার কোনো মানে হয় না, এটা আপনার সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত মত। আপনারা আপনাদের মত অনুযায়ী যতটুকুনি পারবেন দেখবেন। আমাকে আমার এক স্টুডেন্ট, আমি এতটা বুঝি না, আমাকে আমার এক স্টুডেন্ট দেখিয়েছে যে এখনও পর্যন্ত কত ঘন্টা আমার এই ভিডিওগুলো দেখা হয়েছে। আমি নিজে অবাক হয়ে গেছি, এবং পরপর যখন দেখা চলছে তখন আমি বুঝতে পেরেছি কিছু মানুষের ভালো লাগছে। তাই জন্য একটু সময় নিয়ে দেখবেন, একটু খাতা পেন নিয়ে বসে দেখবেন। আমার আজও ইচ্ছা আছে এই ভিডিওটার সঙ্গে আবার একটু বোর্ড ওয়ার্ক করে একটু জুড়ে দেওয়ার। জানি না সেরকম সময় সুযোগ হবে কি না, আপাতত এই ভিডিওটা আমি করে রাখছি। দেখুন, এই জাস্ট ভূমিকা বলতে গিয়ে 6 মিনিট চলে গেল। ঠিক আছে, ওই যে বলছি ওই কিছু উত্তর দেওয়া, কিছু পড়াশোনা, এইসব নিয়ে বলতে হবে। এবার আসি ইনভেস্টমেন্ট। তার একটা কারণ ট্রেডিং নিয়ে সবাই পাগলামোর পর্যায়ে চলে গেছে, আমি ট্রেডিং নিয়েও বলবো সব কিছু এর মধ্যেই হবে, ট্রেডিং ইনভেস্টমেন্ট সব এর মধ্যেই হবে। আমার কিছু স্টুডেন্ট আছে যারা অলরেডি ইউটিউবে চ্যানেল করে ট্রেডিংয়ের নানা রকম পদ্ধতি নিয়ে এক্সপেরিমেন্ট করছে, এবং সেগুলো তারা ভিডিও করে করে রাখছে, রেকর্ডিং করে রাখছে। হয়তো তারাও ইউটিউব চ্যানেল খুলবে। আমি তাদের, যদি সেটা আমার মনে হয় যেগুলো আপনাদের কাজে লাগবে এবং আমার কাজটাকে অনেকটা সহজ করে দেবে, অবশ্যই সেই ইউটিউবের মানে চ্যানেলের নামগুলো আমি বলবো। তবে সাবস্ক্রাইব করবেন, দেখবেন। সব কিছুর শেষে একটা কথাই বলবো, আগে নিজের যুক্তিটা একটু কাজে লাগাবেন, আর এটা বোঝার চেষ্টা করবেন সেই কাজটা সত্যি আপনার পক্ষে করা সম্ভব কিনা। এবং আমার চ্যানেলে বলা কথাগুলো আগে নিজেরা বুঝে নেবেন সেটা করা সম্ভব কিনা। এমন কথা নয় সবাই সব কাজ পারবেন। আমি অনেককে জানি যারা ইনভেস্ট না করো, ট্রেডিং করো, সত্যি অনেক টাকা ইনকাম করেছেন। কিন্তু ট্রেডিং একটা স্পন্টেনিয়াস জব এবং দারুণ দারুণ একটা স্পেশালাইজেশন জব। ট্রেডিং হুটহাট করে করা উচিত নয়। ইনভেস্টের ক্ষেত্রে আমাকে যারা জানতে চেয়েছেন তার প্রথম কথাটাই আসি। হলদিয়া থেকে একজন জানতে চেয়েছেন, অনেকেই জানতে চেয়েছেন, কিন্তু আমার স্টুডেন্ট দেখালো বলে আমি বলছি। হ্যাঁ, কোনো কোম্পানি যদি প্রফিটে থাকে বা সেই কোম্পানির খুব ভালো ব্যবসা, আগামী দিনে দারুণ রকম স্বপ্ন দেখা যাচ্ছে, তাহলে কি শেয়ারটার দাম বাড়বে? দেখুন, যুক্তি বলতে ইচ্ছা করে, হ্যাঁ বাড়বে। ফান্ডামেন্টাল ভালো, সব কিছু ভালো, আগামী দিনে ভবিষ্যৎ খুব ভালো, ব্যবসা প্রফিটেই চলছে। কিন্তু এটা হতেই পারে ওই শেয়ারটার যা দাম বাড়ছে বা পার্সেন্টেজ অফ রিটার্ন বছরে যে টাকা হচ্ছে তার থেকে অন্য শেয়ারের দাম অনেক বেড়ে যায়। আমি জানি এটা অ্যানোয়িং, কিন্তু এর থেকে একটা সহজ ব্যাকরণ, দেখুন মার্কেটের সঙ্গে তো চ্যালেঞ্জ করা যায় না। কিছু সহজ সত্যি যদি আমরা মেনে নিই, জীবন খুব সিম্পল হয়ে যায়। চুল প্রচুর পেকে গেছে, বয়স হয়েছে, তাই কিছু তাত্ত্বিক কথা মুখ দিয়ে বেরিয়ে যায়, কিন্তু জীবনে এটা বিশ্বাস করে দেখেছি। তার একটাই কারণ, এই জিনিসগুলো আমাদের মধ্যেও ছিল। আমার চ্যানেলে আমার কিছু কথা তো আসবেই, এতে বিরক্ত হবেন না। সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টের জন্য এই কাজগুলো খুব দরকার। একটা সময় আমি বাসে বা ট্যাক্সিতে কলকাতায় যখন থাকতাম বা বাইরে যখন গেছিলাম, আমি খুব বিরক্ত হয়ে যেতাম যে এই রাস্তায় ট্রাফিক জ্যাম হতো, গাড়ি এগোতেই চাইতো না। আমার মনে হতো গাড়ি থেকে নেমে চলে যাই, ভীষণ বিরক্ত লাগতো। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এটা বুঝতে পেরেছি, জ্যাম হয়েছে, সিগন্যাল রেড আছে, আমার বিরক্তির জন্য শুধু আমার ক্ষতি হচ্ছে, গাড়ি 1 ইঞ্চিও এগোবে না। ঠিক একইভাবে স্টক মার্কেটও এটা আমি দেখেছি। আমরা যে শেয়ারটা কিনে রেখেছি, নিয়ে বসে আছি, আমরা বিরক্ত হচ্ছি, আমাদের বন্ধুবান্ধবদের অন্য শেয়ার কিনে প্রফিট হয়ে যাচ্ছে, আমার হচ্ছে না। এটা নিয়ে বেশি দুশ্চিন্তা করে আর মাথা ঠুকে কোনো লাভ নেই। তার একটাই কারণ, যদি শেয়ার প্রফিটেবল হয়, বিজনেস ভালো হয়, একদিন না একদিন প্রফিট ঠিক হবেই। হতেই পারে প্রফিট পার্সেন্টেজ ঠিক অতটা হলো না। একটা কথা নির্দিষ্টভাবে বুঝে নিন, স্টক মার্কেটের একদম আলাদা নিয়মে চলে। স্টক মার্কেটে আপনার যদি কনফিডেন্স লেভেল একটু হিলে যায়, আপনার দেখবেন ক্যালকুলেশন গণ্ডগোল হতে শুরু করবে। যে শেয়ারটা আপনি কিনেছেন তার ভবিষ্যৎ এবং ব্যবসা যতই ভালো হোক, যদি স্মার্ট মানি তাতে পাঞ্চ না হয়, কোনো মতে সে শেয়ারের দাম এক্সপেক্টেডলি মুভ করবে না। এতে আপনি যতই স্টাডি করুন, যতই বুঝে রাখুন, হবে না। স্মার্ট মানি যখন আসে তখন শেয়ারের দাম বাড়তে শুরু করে, পাঞ্চ মারতে শুরু করে। এবং এটা আপনি যদি সেই কোম্পানির শেয়ারের সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন, আজ কিছুদিন নেই, হঠাৎ করে চার্ট দেখেন, চার্টে কিন্তু সেই বিহেভিয়ারাল চেঞ্জটা বোঝা যায়, অবশ্যই বোঝা যাবে। দেখুন কি অদ্ভুত ব্যাপার। আমি জানি না আমি স্টকের আলোচনা এভাবে করতে পারবো কিনা, কিন্তু আমি স্ট্যান্ডার্ড ডিসক্লেমার দিচ্ছি। আমি নিচেই লিখে দেবো না ছোট ছোট করে, যেটা অর্ধেক লোক বুঝতে পারে না। আপনার নিয়ম,
আপনার হাতে। আমি কিছু স্টকের কথা বলছি, এটা রেকমেন্ডেশন নয়। কোনোভাবে আমি যে শেয়ারগুলো বলছি সেগুলো আচমকা ঝাঁপিয়ে পড়ে কিনবেন না। আমি দু তিনটে গল্প বলি। দেখুন, আমরা যবে থেকে স্টক মার্কেটে এসেছি আমার মনে হয়েছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া একটা খুব সুন্দর শেয়ার। কতবার আমরা কিনেছি, অনেকেই কিনেছেন, কিন্তু এক্সপেক্টেড মুভ করেনি। আজকে মার্কেট যখন টানা বাড়তে শুরু করেছে, কারেকশানের পরে 3000 পয়েন্ট টানা নিফটি বেড়েছে, বা শেষ 8 বছর ধরে তো মার্কেট সুন্দর বেড়েছে, করোনায় পড়ে গেছে আবার উঠে গেছে। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া আমার খুব মনে আছে, যদি আমি খুব ভুল না করি, যেহেতু আমি চারটে এই মুহূর্তে দেখিনি, কেন নামটা মনে পড়ছে তার একটা কারণ, এই শেয়ারগুলো আমি কিনেছিলাম আমার বাবা রিটায়ারমেন্টের পরে। আমি আমার বাবাকেও কিছু শেয়ার কিনে দিয়েছিলাম। 60 টাকা 70 টাকা দীর্ঘদিন দাম ছিল, দীর্ঘদিন 40 টাকা দাম ছিল। লাস্ট কতবার যে 100 টাকা গিয়ে আবার নিচে চলে এসছে, এর ইয়াত্তা নেই। কিন্তু সত্যি তো ব্যবসা ভালো, ভালো চলে। অবভিয়াসলি আপনাদের মনে হতে পারে সেল কেন স্যার, টাটা স্টিল কিনবো, দ্যাটস ডিফারেন্ট থিং। এনটিপিসির নাম শুনেছেন? বিদ্যুৎ তৈরি করে, সুন্দর শেয়ার। এই শেয়ারটা দীর্ঘদিন ধরে একই রকমই দাম ছিল। কি এমন বিজনেসে তাদের আচমকা চেঞ্জেস এসে গেছে যে শেয়ারগুলোর দামগুলো বাড়তে শুরু করেছে? কিন্তু ফান্ডামেন্টাল চিরকালই ভালো। আপনি দেখুন টাটা পাওয়ার, সিএসসি, টাটার সঙ্গে ব্র্যান্ডের নাম রয়েছে, টাটা দারুণ বিজনেস করে, টাটা পাওয়ার অনেকে বাড়ে অনেক বাড়ে। কিন্তু দেখুন সিএসসি, ক্যালকাটা স্টেট ইলেকট্রিসিটি, ইলেকট্রিকের চার্জ কি সাংঘাতিক। যারা কলকাতায় থাকেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি যতদূর জানি মাসে মাসে ইলেকট্রিক বিল নেওয়া হয়, টাকা মেরে দেওয়ার কোনো জায়গা নেই, হুকিং চলে না। আমরা মানি আর না মানি, ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ডের আন্ডারে যারা আছে, গ্রামে গ্রামে গেলেই দেখা যায় প্রচুর লাইন হুকিং রয়েছে। শহরে হয়তো এই ব্যাপারটা তেমন থাকে না। তা সিএসসি তো প্রফিটে চলে, তাহলে এই শেয়ারের মুভমেন্টগুলো যথেষ্টই হয়েছে। কিন্তু আমি আবার বলছি, এগুলো রেকমেন্ডেশন নয়। আমি ইউটিউব চ্যানেলে কোনো রেকমেন্ড করতে পারি না। আমি কিছু কেস স্টাডি বলার চেষ্টা করছি। লার্সেন অ্যান্ড টুব্রো, শেষ 25 বছরে একটা কোয়ার্টারেও লার্সেন অ্যান্ড টুব্রো লস হয়েছে। কিন্তু দেখুন একটা নির্দিষ্ট দামের পরে আপনারা বলতেই পারেন স্যার সে একটা ডিমার্জার হয়েছিল, অনেকগুলো কোম্পানিতে ভাগ হয়েছে, আমি ধরুন লার্সেন অ্যান্ড টুব্রোই কিনে রেখেছি, একটা নির্দিষ্ট দাম সুন্দর বেড়েছে। কিন্তু আমি যে 5টা শেয়ারের নাম বললাম, এই 5টা শেয়ার সেল, সিএসসি, টাটা পাওয়ার, কেস স্টাডি হিসেবে আমি আলোচনা করতেই পারি। এটা ফ্রেন্ডফুল একটা আলোচনা, যেহেতু আমি একজন ব্রোকার নই, আমি কোনো স্টক রেকমেন্ড করছি না। কিন্তু এই শেয়ারগুলোর কথা ভাবুন তো, এদের থেকে অনেক হালকা কোম্পানির শেয়ারের দাম অগুন্তি বেড়েছে, অসাধারণ বেড়েছে। শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া, এটা ডার্লিং অফ মাই স্টক। এটা ইটস নট রেকমেন্ডেশন, আমার দারুণ লেগেছিল। তার একটাই কারণ, এদের যখন ঠিক হলো যে ব্যবসাটা জমি আলাদা আর বন্দর আলাদা করে বেচবে, 42 টাকা 62 টাকা দাম ছিল, সেখান থেকে আজকে 330 টাকা দাম গেছে। তাহলে ব্যবসা তো একই ছিল, করোনার সময় তো বন্ধ ছিল দীর্ঘদিন ব্যবসা। তাহলে এমন কি ব্যবসা করলো যে ব্যবসা বাড়তে শুরু করেছে? আপনি বলবেন স্যার বিজনেসের যে স্ট্রাকচারটা চেঞ্জ হচ্ছে। দেখুন একই ব্যাপার, জোম্যাটো কন্টিনিউয়াস পড়তে শুরু করলো, ওদের ব্যবসায় প্রায় 150 কোটি টাকা লস ছিল। যখন লসটা জিরো হলো, সেই সময় মানে 62 বা 80 টাকা এরকম একটা দাম ছিল। ব্যবসার লসটা কমে গেছে বলে তারপরে ব্যবসা বাড়তে শুরু করলো। তার এই একটাই কারণে আমি এইটা বোঝানোর চেষ্টা করছি। তার একটাই কারণ, ইনভেস্ট করাটাই মূল ব্যাপার। ট্রেডিং করাই যায়, ট্রেডিংও খুব ভালোই লোকের প্রফিট হয়, ট্রেডিং থেকেও প্রফিট করে 2 পয়সা ইনভেস্ট করা যায়, আমি জানি। এই 2 পয়সা নিয়ে আবার প্রবলেম। দেখুন এই 2 টাকা 2 পয়সা এগুলো আমাদের নর্মাল বলার কথা। আপনারাকে ভাববেন যে একটু ভালোই প্রফিট হয় বা অল্প অল্প প্রফিট হয়, বলতে বলতে তো অতটা খেয়াল থাকে না। তা 2 টাকা 2 পয়সা যাই প্রফিট হোক, স্টক কিনে প্রফিট হয় এটা আমরা জানি, যদি মার্কেট কন্ডিশন ঠিক থাকে। এটা চার্টের মাধ্যমে বোঝা যায়। তাহলে আমি বোঝাতে পারছি, আপনি যখন ইনভেস্ট করতে চাইছেন আপনার গোলটা কি আগে ঠিক করুন। এমনি যেমন খুশি চলে আসবেন না। আপনি কদিনের জন্য টাকাটা ইনভেস্ট করতে চাইছেন, আপনি যে শেয়ারগুলো কিনতে চাইছেন সেই শেয়ারগুলো যদি আচমকা ব্যবসার সম্পর্কে কোনো খারাপ খবর বেরোয়, আপনি কি স্টকটা রাখবেন? না, আপনি স্টকটা থেকে বেরিয়ে যাবেন। না যাই হোক, আমি জানি আলটিমেটলি এই ব্যবসাটা ভালো, আমি নিচে পড়লে অ্যাভারেজ করে আমার সংখ্যা কোয়ান্টিটি বাড়িয়ে নেব। এরম অনেক শেয়ার আছে যে কোম্পানিগুলো খারাপ খবরের পরে আর ঘুরে দাঁড়াতে পারেনি। তার জন্য আমি সবসময় মুভিং অ্যাভারেজের যে শিখিয়েছি, আমি আগের দিন বোর্ডেও দেখিয়েছি, মুভিং অ্যাভারেজ মেনে কাজ করলে কিন্তু খুব ভালো। কিন্তু আমি জানি, আমার গুরুদেব আমায় শিখিয়েছিলেন এমন কিছু স্টক কিনতে হবে যেটা নিয়ে আমি মরবো। তার মানে এই নয় যে আমি 100টা শেয়ার কিনেছি আর 100টা শেয়ার নিয়ে আমি মরলাম। সে বোনাস টোনাস ডিক্লেয়ার করে হয়তো সংখ্যা বাড়তে পারে। বলতে চাই যে ব্যবসাটা আমি বুঝি, যে ব্যবসাটার ভবিষ্যৎ আছে, সে ব্যবসার শেয়ার আমি বেচবো না। বেচে দিলেও নিচে এলে আবার কোয়ান্টিটি বাড়িয়ে নেবো। পুরো শেয়ার আমি কখনো বেচবো না। আমি ট্যাক্সের গন্ডগোল কী হবে এতে আমি জানি না। আমি ধরে নিচ্ছি স্টক মার্কেটকে সিরিয়াস ভেবে যারা স্টক মার্কেটে এসছেন তারা অবশ্যই একটা করে ইনকাম ট্যাক্সের খাতা করবেন।
সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমেই লগ্নি করা যায়, কিন্তু দিনকে দিন যা নিয়মকানুন আসছে আমি মনে হয় দেখে যাব যে কারেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে লোককে শেয়ারে লগ্নি করতে হয়। মিউচুয়াল ফান্ড ইটস আ আদার গেম, আমি খুব একটা ভালো বুঝি না। যে কোনো ভালো মিউচুয়াল ফান্ড যারা বোঝেন তাদের মাধ্যমে আপনারা মিউচুয়াল ফান্ড কাটতে পারেন, কিন্তু যারা আমরা স্টক মার্কেটের ডিরেক্ট লোক তারা আমরা সবসময় স্টক মার্কেটের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করব। ট্যাক্সের বেনিফিটের জন্য মিউচুয়াল ফান্ড কাটা যেতেই পারে, এই নিয়ে আমি ব্যক্তিগতভাবে কিছু বলবো না। তার একটাই কারণ, মিউচুয়াল ফান্ডের 15-16% গ্রোথ, এখন যা পরিস্থিতি কারোই মিউচুয়াল ফান্ড ভালো লাগবে না। কিন্তু আপনাদের যদি মনে হয় আপনার প্রচণ্ড ব্যস্ত কিন্তু স্টক মার্কেটে একটা এসেন্স নিতে চান, আমাদের এই স্টক মার্কেটের যে মুভমেন্ট তার একটু স্বাদ নিতে চান, মিউচুয়াল ফান্ড, ইন্ডেক্স ফান্ড নিরাপদ। আর এই নিয়ে আমি এর বেশি কিছু বলবো না, বিকজ আমি সার্টিফিকেট পাস করা নই, এর বেশি বলার আমার উচিত হবে না। মূল ব্যাপার যেটা, আপনার গোল কী। আপনি 6 মাস বা 1 বছরের জন্য স্টক মার্কেটে এসে থাকেন, তাহলে আপনি এমন শেয়ারই কিনবেন যে শেয়ার 10%-এর বেশি ধাক্কা দিলেই আপনি বেঁচে বেরিয়ে যাবেন। আর আপনার যদি এরকম টার্গেট থাকে 3 থেকে 5 বছর আমি স্টক মার্কেটে থাকবো, আমি আমার শেয়ারগুলোকে রাখবো, আমার মনে হয় না খুব একটা দুশ্চিন্তা হবে। একটু লঙ্গার ফেরমে বলি, আজকে যারা ভাবছেন যে স্টক মার্কেট খুব দারুণ জায়গায় আমরা এসে গেছি এবং দারুণ বাড়বে, আচ্ছা বি প্র্যাকটিক্যাল। তার একটা কোনো পলিটিক্যাল এবং ইকোনমিক্যাল কন্ডিশনের উপর দাঁড়িয়ে স্টক মার্কেটের দাঁড়িয়ে থাকে। আজকে আমেরিকার ইলেকশন আছে, আমাদের বাজেট আছে সামনে, বাজেট পর্যন্ত মার্কেট আমি বলেছি মোটামুটি ঠিকই থাকবে, শেয়ারের দাম বাড়ছে সাংঘাতিক, বাজেট বেড়ে গেল, তারপরে শুধু মুভমেন্ট হবে, রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর রেপো রেট কাট করবে না করে দেবে, আর তারপরে আমেরিকার ইলেকশন। বিলিভ মি, মার্কেটে কোনো না কোনো একটা ঘটনা থাকবে, না হলে কোনো জায়গায় যুদ্ধ লেগে যাবে, নাহলে কোনো অশান্তি করবে। আর আমাদের পলিটিক্যাল পজিশন যা আছে সেই পজিশন অনুযায়ী ধরুন আরও 5 বছর এনডিএ গভর্নমেন্ট থেকে গেল, তারপরে বিজেপি গভর্নমেন্ট বলেছে, বিজেপি এটা ঠিক করেছেন যে ওরা একটা সার্টেন এজের পরে ওনাদের নেতাকে আর দাঁড় করাবেন না। আমি রাজনীতির কথা বলছি না, কিন্তু মোদিজির পরে আর কেউ আছেন? তাহলে মোদিজি যদি পরে ইলেকশনে না দাঁড়ান, ধরুন এনডিএ 5 বছর কাটালো, আমি ধরে নিচ্ছি, তারপরে যে গভর্নমেন্ট আসবে তারাও ঠিক একই নীতি আদর্শ নিয়ে চলবে, এমন তো কোনো কথা নেই। তাহলে আপনি যদি 10, 15, 20 বছরের এখনই ভাবেন, এসব ভাববেন না। শেয়ার মার্কেটে বলতে খুব ভালো লাগে, এটা সবচেয়ে নিরাপদ কথা, এই বড়টা সবচেয়ে লং রান আপনি দেখবেন আপনি খুব ভালো প্রফিটে আছেন। আমার বাংলায় করা ভিডিও নিম্ন মধ্যবিত্ত মানুষরা যদি দেখছেন, তাহলে এটুকুনি মনে রাখবেন, আমাদের কাছে না লং টার্ম মানে 3 থেকে 5 বছর। সত্যি আমাদের কাছে এই টাকা আছে, এই বিলাসিতা করার জায়গা আছে যে আমি একটা টাকা রেখে দিলাম, সেটা 15 এবং 20 বছর বাদে কত হবে দেখব। সত্যি যদি আমাদের কাছে এই টাকা থাকে, আপনারা আমার ভিডিও দেখতেন না। আপনাদের যদি সত্যি এরকম আর্থিক সঙ্গতি থাকে, আমার ভিডিও থোড়াই দেখতেন। বি প্র্যাকটিক্যাল। যদি তো আমার ভিডিও দেখছেন, আমি বলতে চাইছি আমাদের গোল কি হওয়া উচিত। আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে লং টার্ম মানে 5 ইয়ার্স, শর্ট টার্ম মানে 1 থেকে 1.5 বছর, একটু যদি নার্ভ ঠিক থাকে 3 বছর, এর বেশি। আমার ইউটিউব চ্যানেল দেখছেন তাই আমি আমার ব্যক্তিগত মত বলছি, আমার সঙ্গে আপনাদের ডিফারেন্স হতেই পারে, কিন্তু আমি আমার ইউটিউবে কোনো মিথ্যে কথা বলতে পারবো না। আমি যেটা বলছি, আপনার গোলটা কি, আপনি কত টাকা কত মাসের জন্য বা কত বছরের জন্য লগ্নি রাখতে পারবেন, তার উপর দাঁড়িয়ে ইনভেস্ট করা যায়। আমি জানি আগামী দিনে পাওয়ার সেক্টর খুব ভালো হবে, আমি 3-4টে পাওয়ার কিনে রাখবো, সেক্টরের শেয়ার কিনে রাখবো, আর দেখা যায় ব্যাঙ্কিং সেক্টর বাই করে বাড়তে শুরু করেছে। একটা লেভেলে আপনি ভেবে দেখুন তো, বি প্র্যাকটিক্যাল। ব্যাঙ্ক নিফটি নিয়ে ট্রেড করা আলাদা আর ব্যাঙ্কিং শেয়ার কেনা আলাদা। কোটাক ব্যাঙ্ক মধ্যেখানে 3 বছর কোনো মুভমেন্ট হয়নি। এইচডিএফসি ব্যাঙ্ক কি এমন গ্রোথ হয়েছে, মধ্যেখানে ওদের কার্ড দেওয়ার পর অধিকার ছিল না। আর ভেবে দেখুন, আমরা নর্মাল যারা লোকজন, কজন আর সেভিংস করতে চাইছেন, কজন আর ফিক্সড ডিপোজিট করতে চাইছেন? সবাই আনছেন শেয়ার মার্কেটে টাকা লগ্নি করে 2 পয়সা বেশি ইনকাম করা যাবে। আমি কোনো বাজে কথা বলছি না, ডাটা দেখে দেখুন, গুগল ডাটা দেখে দেখুন, শেষ 3 বছরে প্রত্যেক ব্যাংকের সেভিংস এবং ফিক্সড ডিপোজিটের টাকা রাখা অনেক কমে গেছে। তাহলে ব্যাংক তো আপনার টাকা নিয়েই সেভিংস আর ফিক্সড ডিপোজিট আমাদের কিছু ইন্টারেস্ট দিয়ে সেই টাকাটা অন্য জায়গায় খাটায়। এইভাবেই ব্যাংকিং সিস্টেম চলছে। আজকে সোনার যে কোম্পানিগুলো, তারা, এটা কোনো রেকমেন্ডেশন নয়, সোনা বন্ধক রেখে যে কোম্পানিগুলো ব্যবসা করে, আমাদের লিস্টেড যে কোম্পানিগুলো আছে, আজ দেখুন তারা ব্যবসা করে একটা জায়গায় এসেছে বলে কিন্তু আজকে ব্যাংক থেকে আরম্ভ করে প্রায় আরও অনেক সংস্থা গোল্ড লোন দিচ্ছে। তাহলে ইনভেস্টমেন্ট লজিকের আগে সবাই আগে বুঝতে হবে আমার টার্গেট কী। যদি নিজের আর্থিক সঙ্গতি এবং এক্সট্রা মানি এবং কিছুটা পার্সেন্টেজ ইনভেস্ট করার মানসিকতা নিয়ে রেখে আপনি শেয়ার কেনেন, এরকম হ্যাপাজেটলি কিনবেন না। এখন মনে রাখবেন মার্কেট তেজি, যে কোনো শেয়ার বাড়বে। আমি নাম বলতে পারছি না, 820 টাকা দামের শেয়ার, এরা মোটা বই আমার বাড়িতে আসতো, সেটা একদিন 15-16 টাকায় বন্ধ হয়েছে। আমি জানি আমার ছাত্রছাত্রীরা বলবে স্যার আপনি আবার ভয় দেখাচ্ছেন, আমি কোনো ভয় দেখাচ্ছি না। শেয়ার মার্কেটের এটাই প্র্যাকটিক্যাল জায়গা, আপনি সেইটা লগ্নি করুন,
প্রথমেই ঠিক করে নিন আপনি কোন টাকাটা কত মাসের জন্য লগ্নি করতে চাইছেন। গত রোববার আমাদের এখান থেকেই, আমি কালনায় থাকি, আমাদের গঙ্গার ওপার থেকে একজন হাই স্কুলে মাস্টারমশাই এসেছিলেন, খুব ভালো লোক। উনি প্রায় ৫-৬ লাখ টাকা ইনভেস্ট করেছেন, সেটা এখন ১৫ থেকে ১৬ লাখ টাকা হয়ে গেছে। উনি ট্যাক্স দিয়েছেন, এমন নয় ট্যাক্স দেননি। উনি ইনকাম ট্যাক্সের লোককে সমস্ত কিছু বলে মার্চে ট্যাক্স দিয়েছেন, জুলাই ওনার আবার আসছে, আমি নামটা বলতে চাইছি না, কিন্তু মাস্টারমশাই নিশ্চয়ই আমার ভিডিও দেখছেন, আমি বলছি। উনি বলছেন আমি প্রত্যেকটা দিন ভাবছি শেয়ার বেচে দেবো, তারপর দিন আরও বেড়ে যাচ্ছে। আবার যখন ভাবছি না কিছু বেচে দিয়ে টাকা ঘরে রাখি, পরের দিন দেখছি ওই শেয়ারটা আরও বেড়ে যাচ্ছে। দেখুন, আমি জানি কি হচ্ছে। ৫, ৬, ৭ সালে আমাদের লাইফে ঠিক এই জিনিসই হয়েছে। আমরা ৮ সালে বুঝে গেছি কত ধানে কত চাল। আমি কোনো ভয় দেখাচ্ছি না। আমার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর দরকার নেই। আমার ফেসবুকে কোনো ব্লক ট্লক বা লক করা নেই। আমার ছাত্র করে দিয়েছে ওপেন টু অল। আপনার যে কেউ আমার ফেসবুক অরিন্দম ব্যানার্জি বলে সার্চ করবেন, দেখবেন একটা কালো জামা পরে মনে হয় আমার একটা ছবি আছে, ওটাই আমার। ওখানে আপনারা দেখতে পারেন, আমি এই ভিডিওগুলো ওখানেও দিয়ে থাকি। কিন্তু যেহেতু আলোচনা করছি, দেখুন কথা বলতে বলতে 20 মিনিট হয়ে গেছে। তার একটা কারণ, এত ভাস্ট জিনিস। আমি আজকে ভেবেছিলাম এর সঙ্গে আমি একটা আলাদা বোর্ড ওয়ার্ক করে আমার স্টুডেন্টের বাড়িতে গিয়ে একটা কিছু দেব, কিন্তু যেহেতু ইনভেস্ট নিয়ে কথা বলছি, সেই জন্য এই কথাগুলো বললাম। ট্রেডিং নিয়ে অনেক কথা বলবো, আর ডিসিপ্লিন নিয়ে একটা কথা বলি। দেখুন, এই ব্যাঙ্ক নিফটি খালি বেচা হচ্ছিল, দিয়ে নিচে চলে আসছিল। কালও ব্যাঙ্ক নিফটি ঠিক ওই 52,500-র ওপরে বেচা হয়েছে, নিচে চলে এসছে। ডিসিপ্লিন কি অসাধারণ দেখুন। যারা পজিশনাল নিচ্ছে, ব্যাঙ্ক নিফটি নিচে আসছে, আমি ট্রেডিং নিয়ে বলছি, তারা তো প্রফিট বুক করে নিচ্ছে। আমার কিছু ছাত্রছাত্রী কালকে 52,500-র ওপরে ব্যাঙ্ক নিফটি বেচছিল এবং নিচে প্রফিট তারা বুক করেছে। একে ডিসিপ্লিন বলে। 52,500-য় আবার ওই 2:45 নাগাদ কালকে ব্যাঙ্ক নিফটি বেচেছিল। বিকেলবেলায় 52,550, মাত্র 50 পয়েন্ট নিফটি, ব্যাঙ্ক নিফটিটা ওপরে উঠেছে। মানে 700-750 টাকা লস চলছে। তারা প্রত্যেকে কিন্তু ব্যাঙ্ক নিফটির সেলিং পজিশন কেটে দিয়েছে। কেন? এইটা মনে রাখবেন ট্রেডিংয়ের। আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা লাস্টে বলছি। যে ট্রেডটা আপনি ইন্ট্রাডে করবে ভাবছেন, লাভ লসের গল্প তো আলাদা। লাভ হলে তো খুব ভালো, লস হলেও ইন্ট্রাডে ট্রেড ইন্ট্রাডেতে কেটে দিন। পজিশনাল ট্রেড আপনার আর্থিক সঙ্গতি অনুযায়ী রাখুন। ইনভেস্টের ক্ষেত্রেও ঠিক তাই। আমি ইকুইটি মার্কেটে ইন্ট্রাডে ট্রেড করার একদমই পক্ষপাতী নয়। আমি জানি ভীষণ কঠিন কাজ। যারা করছেন প্রফিট হলে ভীষণ ভালো কথা। যদি নিয়ম মেনে করছেন ভালো, তুক্কা লেগে গেলে আলাদা কথা। যে ট্রেডটা, যে ইনভেস্টটা আপনি ভাবছেন 7, 10, 15 দিনের জন্য করবেন, সেটাকে 6 মাসের জন্য বাড়ি নিয়ে যাবেন না। যে ব্যবসাটা, যে ইনভেস্টটা আপনি ভাবছেন 6 মাস, দুটো কোয়ার্টারের জন্য করছেন, সেটাকে অনন্তকালের জন্য রাখবেন না। আর যে ব্যবসাটা মনে হয় আপনি বোঝেন, বিশাল জ্ঞানী হওয়ার দরকার নেই, যা আপনি দেখেন বোঝেন, সেই কোম্পানিগুলোর শেয়ার চার্ট দেখুন। আমি যেভাবে চার্ট মুভিং অ্যাভারেজ দেখিয়েছি তার উপর দেখুন। যদি মনে হয় এটাকে আপনি লং টার্ম রাখবেন, আপনি বেচবেন, নিচে কিনবেন। সবার আগে ঠিক করতে হবে আপনি কোন টাইম ফ্রেমের ওপর দাঁড়িয়ে কত দিনের জন্য ইনভেস্ট করছেন, কি সেক্টরে ইনভেস্ট করছেন, আগামী দিনে তার কি ভবিষ্যৎ আছে। আমি জানি আমার সঙ্গে অনেকে একমত হবেন না, তবে যেহেতু আমার চ্যানেল দেখছেন, তাই আমি আমার বিশ্বাসের কথা বলছি। বিলিভ মি, দিস ইজ দ্য ট্রুথ। লং টার্ম মানে এখন 5 বছরের বেশি ভাববেন না। শর্ট টার্ম মানে মোটামুটি 6 মাস থেকে 1 বছর, এইভাবে প্রফিট বুক করতে শুরু করুন। সুইং ট্রেড মুভিং অ্যাভারেজের ওপর দারুণ করা যায়। আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে 3 বছরটাকেই লং টার্ম ভাবছি। তার একটাই কারণ, জিও পলিটিক্যাল সিনারিও যে কোনো সময় চেঞ্জ হতে পারে, তাতে যেন আপনার পোর্টফোলিও ধাক্কা না খায়। আর ফিউচারে যদি নিয়মে কোনো পরিবর্তন আসে, আমি অবশ্যই আপডেট দেবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। একটু বড় হয়ে গেল ভিডিওটা, কিন্তু অনেক ইম্পর্টেন্ট কথা বলেছি। পারলে আরেকবার করে চালিয়ে দেখবেন। আমি জানি না এর সঙ্গেই আমার বোর্ড ওয়ার্কটাকে জুড়বো কিনা, না পরে হয়তো একদিন বাদে আমি পোস্ট করে দেবো। গুড নাইট।